হাই স্টুডেন্ট, আমি সুমিত স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ট্যাক্সের উপর। আজকে ট্যাক্সের ইন্ট্রোডাকশান, তার উপর আমি ক্লাস করাবো। আচ্ছা, ট্যাক্স করার আগে আমাদের প্রথমে জানতে হবে ট্যাক্সটা কি, তাই না? আমরা দেখবে ছোটবেলায় একটা গান শুনেছিলাম যে খোকা ঘুমোলো পাড়া জুড়োলো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে, খাজনা দেব কিসে। দেখবে এই কথাটার মধ্যে একটা ব্যথা লুকিয়ে আছে। যে যে কোনোভাবে আগেকার কি হতো বলতো, আগেকার যে সমস্ত জমিদারদের অধীনে যে সমস্ত ধরো কৃষকরা চাষবাস করতো, তাদের কি করতে হতো, তাদেরকে একটা ফসল উঠলেই জমিদারকে কিন্তু একটা ফসলের পাট দিয়ে দিতে হতো। সেই পাটটা যে তারা দিয়ে দিত, তার তারা সেটাকে বলতো কি খাজনা। এবার জমিদারের যারা বর্গী আছে তারা কি করতো, গ্রামে গ্রামে আসতো তারা ওই খাজনা ওঠাতে। এবার কোনো বছর হয়তো ফসল দেখা গেল নষ্ট হয়ে গেছে, বন্যা হয়ে গেছে বা বৃষ্টি হয়নি, তার জন্য ফসল নষ্ট হয়ে গেছে, কিন্তু জমিদার কিন্তু কথা শুনতো না। জমিদার কিন্তু তার খাজনা আদায় করেই ছাড়তো। না দিতে পারলে সেই সমস্ত কৃষকদের উপর কি করতো, অত্যাচার করতো। তাই এই যে লাইনটার মধ্যে একটা তাদের কষ্ট ব্যথা তারা প্রকাশ করেছে। হ্যাঁ, সেই তখন থেকেই এই যে খাজনা মানে কি, জমিদারের জমিদারিতে যারা বাস করছে, জমিদার কি করতো, আগে কি হতো, জমির সমস্ত মালিকানা থাকতো জমিদারদের কাছে। আর সেই জমিগুলো কি করতো বলতো, সমস্ত কৃষকদের, সমস্ত প্রজাদের, জমিদারদের যারা প্রজা, তাদেরকে ভাগ করে দিত। তাদেরকে ভাগ করে দিলে তাদেরকে কি করতে হতো, সেই জমি যা তারা চাষ করতো, চাষ করে সেই জমিকে ব্যবহার করে তার থেকে যে কিছু তারা উৎপাদন করতো, তার একটা অংশ কিন্তু জমিদারকে দিয়ে দিতে হতো। সেটাকেই বলা হতো তখন খাজনা। জমিদারদের খাজনা দিতে হতো। এর পরবর্তী সময়ে দেখা গেছে যে মুঘলরা এসছে। মুঘলরা যখন এসেছে, তারাও কিন্তু নানা অছিলায় নানান রকম মানুষের উপর কর আরোপ করেছে। কর আরোপ করেছে, সেখানে দেখবে জিজিয়া কর বলে একটা ধর্মীয় কর চাপিয়েছে। অন্যান্য ধর্মের মানুষ যারা, তাদের উপর কর চাপিয়েছে। হ্যাঁ, তারা সেই কর দিতে বাধ্য থাকতো। হ্যাঁ, তারপরে পরবর্তী সময় কারা এসেছে, ইংরেজরা এসেছে। ইংরেজরা এসে সেই জমিদারি প্রথাকে বিলোপ সাধন করেছে। তারপরে ধরো মুঘলদের বিতাড়িত করেছে ভারতবর্ষ থেকে। তারপরে ইংরেজরা যখন শাসন করছে ভারতবর্ষকে, তখন দেখবে তোমরা পড়েছো মাধ্যমিকে যে সব থেকে বড় বিদ্রোহ হয়েছিল 1857 সাল। সালটা 1857। তখন কি বিদ্রোহ হয়েছিল, সিপাই বিদ্রোহ। এই সিপাই বিদ্রোহের পর ইংরেজ সরকারকে না তলিয়ে দিয়েছিল পুরো। সমস্ত যে আন্দোলন ভারতবর্ষে সংগঠিত হয়ে যে আন্দোলন করতে পারে, এত বড় আন্দোলন করতে পারে, এটা কিন্তু ইংরেজরা ভাবতে পারেনি। তারপরে ইংরেজরা সেই ভয় পেয়ে এবার তারপরে তাদের প্রশাসন ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য তারা কি করেছিল, একটা প্রশাসনিক দিকে বিশাল বড় পরিবর্তন এনেছিল। এবার একটা প্রশাসনিক জায়গায় যদি পরিবর্তন আনতে চায়, তাদের সিপাহী সংখ্যা যদি বাড়াতে চায়, তখন সিপাহী বলা হতো পুলিশদের, প্রশাসনে যারা থাকতো। তা বাড়াতে গেলে তাদের মাইনে দিতে হবে, তো সেই পয়সাটা আসবে কোথা থেকে? তা সেই পয়সা কালেকশনের জন্য তখনই তারা কিন্তু এই ট্যাক্সের প্রচলন করেছিল, কর আরোপ করেছিল ভারতবাসীর উপর, কর চালু করেছিল। এবার সেই প্রশাসনিক খরচা চালাতে এবং মানুষকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য তখন থেকে চালু করা হয়েছিল একটা ট্যাক্স সিস্টেম। আমাদের যে আজকের ট্যাক্স সিস্টেম, সেটা হচ্ছে সেই ইংরেজদের তৈরি ট্যাক্স সিস্টেম। তাকে কিছুটা হয়তো অ্যামেন্ড করে আমাদের নিজেদের কিছু কিছু হয়তো ভারতবর্ষের যে পরিবেশ, ভারতবর্ষের যে কালচার, তার উপর ভিত্তি করে আমরা স্ট্রাকচারটাকে একটু পরিবর্তন করেছি। কিন্তু চালু করে গেছে কিন্তু সেই ইংরেজরা, বা ইংরেজদের আগে বলতে পারো তখন মুঘলরাও ট্যাক্স নিত বিভিন্ন কারণে। তার আগে জমিদাররা খাজনা নিত। তারপরে এই ট্যাক্স সিস্টেম যখন চালু হয়েছে, চালু হওয়ার পর সেই ট্যাক্স সিস্টেম চলে আসছিল। তারপরে যখন ভারত স্বাধীন হলো, ভারত স্বাধীন হওয়ার পর, ভারতবর্ষে স্বাধীনতা পাওয়ার পর ভারতবর্ষের যে সরকার, তারা মনে করলো যে এই ট্যাক্স সিস্টেমে আমাদের কিছু পরিবর্তন করা উচিত। আমাদের যে সমস্ত সামাজিক ব্যবস্থা বা আমাদের আমাদের ভারতবর্ষের যে কালচার, সেই অনুযায়ী ট্যাক্সের যে সিস্টেমটা চালু করে গেছে, সেটা খাপ খাচ্ছে না, তাকে কিছু পরিবর্তন করতে হবে। যার জন্য আমাদের 1961 সালে আমাদের নতুন একটা ট্যাক্স সিস্টেম চালু করলো ভারতের স্বাধীন গভর্নমেন্ট। হ্যাঁ, ভারতবর্ষের স্বাধীন সরকার
এই 1961 থেকে যে কর সিস্টেম চালু করেছিল সেটাই কিন্তু সংবিধানে সেটাকে সংযোজন করে রাখা আছে, এবং সেইটাকেই আজ পর্যন্ত আমরা টেনে নিয়ে আসছি। তার মধ্যে কিছু কিছু সময় আমরা দেখেছি পার্লামেন্টে বিভিন্ন আইন পাস করে তার কিছু কিছু পরিবর্তন আনা হয়েছে, সেই পরিবর্তনগুলোকে অ্যামেন্ড করে করে আসা হচ্ছে। এবার এই যে ট্যাক্স সিস্টেম, ট্যাক্সটা কি, এর তো একটা সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে। ট্যাক্স কাকে বলবো? দেখো, ট্যাক্স হচ্ছে যে তোমার ধরো তুমি যে পরিমাণ অর্থ তোমার সরকারকে বা প্রশাসনকে তুমি দিতে বাধ্য থাকো, তার জন্য প্রত্যক্ষভাবে তুমি কোনো কিছু পাও না, তাহলে প্রত্যক্ষভাবে কোনো কিছু না পেয়েই তোমাকে যে অর্থটা সরকারকে তুমি দিতে বাধ্য থাকছো সেটাকেই বলা হয় কর। ঠিক আছে? তাহলে কর তুমি যখন সরকারকে প্রদান করছো তার জন্য অ্যাজ এ রিটার্ন ডিরেক্টভাবে তুমি কিছু পাচ্ছ না। কিন্তু সরকার তো আগেকার, তুমি বলবে আগেকার জমিদারি প্রথা ছিল, বা মুঘলরা যখন শাসন করতো, ইংরেজরা যখন শাসন করতো, তারা ভারতবাসীকে নিজের লোক বলে মনে করতো না, তাই তারা তাদের উপর থেকে কর নিত। কিন্তু এখন নিচ্ছে কেন তাহলে সরকার? এখন কি হয়, সরকার যে করটা কালেকশন করছে সেই করটা কিন্তু জনসাধারণের বিভিন্ন সেবা কার্যে ব্যবহার করার জন্য এবং প্রশাসনিক যে একটা কাঠামো তৈরি হয়ে আছে সেই কাঠামোটাকে সুচারুরূপে চালনা করার জন্যই সরকার ট্যাক্স নিচ্ছে। তুমি বলবে আমরা কি সুবিধা পাচ্ছি আমাদের থেকে যে ট্যাক্স নিচ্ছে সরকার? বিভিন্ন কারণে বিভিন্নভাবে আমরা সুবিধা পাচ্ছি। যেরকম ধরো, আমরা ফ্রি শিক্ষা পাচ্ছি, হ্যাঁ, রাস্তাঘাট, পানীয় জল, হ্যাঁ, প্রশাসনিক সুরক্ষা, দেশের প্রতিরক্ষা, এই সমস্ত কিছু পরিষেবাগুলো সরকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারের একটা তো পয়সার দরকার। তা সেই পয়সাটা মানুষের থেকেই কালেকশন করা হয়। সেটা কিসের মাধ্যমে? করের মাধ্যমে। সেটাকেই আবার সমস্ত মানুষের মধ্যে বন্টন করা হয়। সরকার দেখবে এখন নানান রকম এই ভারতবর্ষে যে আমাদের আয়ের যে বৈষম্য আছে সেই বৈষম্য দূরীকরণের জন্য বিভিন্ন রকম দেখবে প্রকল্প চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, গরিব মানুষদের তাদের হাতে যাতে পয়সা পৌঁছে যায় কিছু অন্তত, তারা যাতে পায়, তার জন্য বিভিন্ন যে স্কিমগুলো চালাচ্ছে সেই স্কিমগুলোর একটা খরচা আছে। তা সেই খরচাটা চালানোর জন্য সরকারের তো একটা অর্থের প্রয়োজন। তা সেটার জন্যই সরকার কিন্তু কর আরোপ করে এবং কর কালেকশন করে বা ট্যাক্স কালেকশন করে। হ্যাঁ, সেখান থেকেই সরকার কিন্তু বিভিন্ন খাতে খরচাগুলো করে। এবার এই কর ব্যবস্থা যেটা চালু হয়েছে, এই করকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি। দেখো, আমি বোর্ডে দেখিয়েছি, আমরা এই ট্যাক্সকে দুটো ক্যাটাগরিতে ভাগ করি, দুটো শ্রেণীতে ভাগ করি। কিছু ট্যাক্সকে বলা হয় ডিরেক্ট ট্যাক্স, আর কিছু ট্যাক্সকে বলা হয় ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স হচ্ছে আবার সেই ট্যাক্সটা, যে ট্যাক্সটা যার উপর আরোপ করা হয় তাকেই প্রদান করতে হয়, সেই ট্যাক্সগুলোকে বলবো ডিরেক্ট ট্যাক্স। অর্থাৎ তোমার উপর যদি কর আরোপ করা হয় তোমাকেই সেই ট্যাক্সটা প্রদান করতে হবে, তাহলে সেটাকে বলবো ডিরেক্ট ট্যাক্স। বোঝা গেল? আবার কিছু ট্যাক্স আছে যে ট্যাক্সটা সরাসরি তোমার উপর সরকার আরোপ করে না, কিন্তু তোমার থেকে ট্যাক্স নিচ্ছে। তোমার উপর আরোপ করছে না কিন্তু তোমার থেকে ট্যাক্স নিচ্ছে, সেগুলোকে বলা হয় ইনডিরেক্ট ট্যাক্স। সেটা কি হচ্ছে, বিভিন্ন হাত ঘুরে 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 দেখা যাচ্ছে সরকারের কাছে পৌঁছাচ্ছে। তুমি হয়তো ট্যাক্স দিচ্ছ, মেবি তুমি একটা হয়তো সাবান কিনছো, হ্যাঁ, সেই সাবানের উপর সরকার হয়তো মেবি 6% ট্যাক্স কাটছে। দেখা গেল সেই 6% যেটা ট্যাক্স কাটলো সেটা কাটলো কে? দোকানদার। দোকানদার আবার কাকে দিচ্ছে? তার হোলসেলারকে। হোলসেলার কাকে দিচ্ছে? প্রডিউসারকে। প্রডিউসার মানে ম্যানুফ্যাকচারারকে। এবার ম্যানুফ্যাকচারার কাকে দিচ্ছে? সরকারকে। তাহলে তোমার দেওয়া ট্যাক্স হাত ঘুরে ঘুরে গিয়ে পৌঁছালো কার কাছে? সরকারের কাছে। তাহলে সেটাকেই বলছি ইনডিরেক্ট ট্যাক্স। সরাসরি তুমি ট্যাক্সটা সরকারের হাতে তুলে দিচ্ছ না, তো ভায়া হয়ে হয়ে বিভিন্ন জনের হাত ঘুরে ঘুরে সেখানে সরকারের কাছে পৌঁছাচ্ছে। সেই রকম ট্যাক্সগুলোকে বলছি ইনডিরেক্ট ট্যাক্স। আর ডিরেক্ট ট্যাক্স হচ্ছে যার উপর কর আরোপ করা হবে তাকেই প্রদান করতে হবে, সেরকম ট্যাক্সকে বলছি ডিরেক্ট ট্যাক্স। এবার ডিরেক্ট ট্যাক্সগুলো কি 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 সরাসরিভাবে সরকার ট্যাক্স নেয় আমাদের থেকে, সেগুলো হচ্ছে এইরকম। ইনকাম ট্যাক্স, আমরা যে ইনকাম করি সেই ইনকামের বাৎসরিক যে আমাদের ইনকাম, দেখবে আমাদের যে এই ইয়ার আছে, আমাদের এই ইয়ারে 5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করলে তাতে ট্যাক্স দিতে হয় না, যে কোনো ইন্ডিভিজুয়ালকে, যে কোনো ব্যক্তিকে। হ্যাঁ, সেখানে 5 লক্ষের উপরে ইনকাম করলে তারপর ট্যাক্স দিতে হয়। তাহলে সেই 5 লক্ষের উপরে ইনকাম হলে তুমি সরকারকে যে ট্যাক্সটা দিচ্ছ সেটা ডিরেক্ট ট্যাক্স, তোমার উপরেই চাপাচ্ছে সরকার, তুমিই পেমেন্ট করছো, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স, তোমার ইনকামের উপর ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স, তুমি যে প্রফেশনে আছো সেই প্রফেশনের উপর একটা ট্যাক্স সরকার নেয়, সেটা হচ্ছে রাজ্য সরকার নেয়।
রাজ্য সরকার সেই ট্যাক্সটা নেয় তোমার ইনকামের স্ল্যাব অনুযায়ী, একটা রেট বাঁধা আছে, সেই রেট অনুযায়ী ট্যাক্সটা সরাসরি রাজ্য সরকারকে দিতে হয়, সেটাকে বলা হয় প্রফেশনাল ট্যাক্স, সেটাও ডিরেক্ট। নেক্সট হচ্ছে এগ্রিকালচার ট্যাক্স। এগ্রিকালচার মানে তুমি যে চাষবাস করছো, চাষবাসের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কিছুগুলোকে বলা হয় ফুললি এগ্রিকালচার। ফুললি এগ্রিকালচারের উপর কিন্তু কোনো ট্যাক্স দিতে হয় না, এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ফ্রি। কিন্তু কিছু কিছু এগ্রিকালচার আছে যেগুলো ধরো ব্যবসা ভিত্তিক, যেরকম রাবার চাষ, চা চাষ, এই সমস্তগুলো যে করছো এর উপরও সরকার ট্যাক্স নেয়, কিন্তু সেখানে ফুল ট্যাক্স নেয় না। সেখানে দেখা যায় যে চা চাষের উপর বলা হয়েছে 60% ট্যাক্স ফ্রি, 40% তোমার ইনকামের উপর ট্যাক্স দেবে। চা চাষের ক্ষেত্রে সেই রকম, রাবার চাষের ক্ষেত্রে সেই রকম, কফি চাষের ক্ষেত্রে সেই রকম ভাবে পার্টলি সরকার ট্যাক্স নেয়। এগুলোও দিতে হয় ডিরেক্ট, তোমার উপরেই সরকার ট্যাক্স চাপাবে, তোমাকেই দিতে হবে। আর কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো চাষবাস করলে সেগুলো ফুল ফ্রি, যেরকম খাদ্যশস্য তুমি উৎপাদন করছো তার উপর ট্যাক্স দিতে হয় না, সেই খাদ্যশস্যগুলো তুমি বিক্রি করছো বাজারে, তার উপর কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে না। তারপরে আছে কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স মিনস হচ্ছে বিভিন্ন কোম্পানি যেগুলো আছে তারা যে সারা বছরে যে লাভ করছে সেই লাভের উপর যে ট্যাক্স দেয় সেটাকে বলা হয় কর্পোরেট ট্যাক্স। তাহলে এই কর্পোরেট ট্যাক্স হচ্ছে, এটাও কিন্তু কোম্পানির উপর সরাসরি সরকার আরোপ করে আর কোম্পানিকেই পেমেন্ট করতে হয়, এটাকেও সেই জন্য বলা হয় ডিরেক্ট ট্যাক্স। বোঝা গেল? তাহলে এই 4 রকম আমরা ডিরেক্ট ট্যাক্স সরকারকে দিই। এবার ডিরেক্ট ছাড়া ইনডিরেক্ট কি কি দেওয়া হয়? ইনডিরেক্টের মধ্যে 1 নম্বর পড়ে জিএসটি, মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আগে যেটা ছিল ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে জিএসটি হচ্ছে, এটা হচ্ছে বিভিন্ন গুডসের উপর এই ট্যাক্সটা সরকার চাপায়। এই ট্যাক্সটা কিন্তু গুডসের উপর চাপিয়ে দিলে সেটা প্রথমে চাপায় কোম্পানিকে, কোম্পানি চাপায় হোলসেলারকে, হোলসেলার চাপায় রিটেলারকে, রিটেলার চাপায় তোমাকে। তাহলে এটা ভায়া হয়ে যাচ্ছে, ট্যাক্স পেড করছো তুমি, সরকার কিন্তু চাপিয়েছিল কাকে? কোম্পানিকে। তাহলে এই যে ভায়া হয়ে ইনডিরেক্টলি যাচ্ছে, এটাকে বলা হয় ইনডিরেক্ট ট্যাক্স। তাহলে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা যেটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স ছিল আগে। তারপর কাস্টম ডিউটি, যে সমস্ত গুডস ধরো বিদেশ থেকে আসছে, মানে একটা দেশের সীমানা পেরিয়ে আসছে, সেই সমস্ত গুডসগুলোর উপর যে ডিউটি চাপানো হয় সেগুলোকে বলা হয় কাস্টম ডিউটি। এই কাস্টম ডিউটিও যার উপর চাপানো হয়, কিন্তু পেমেন্ট করে কি বলতো? যে ভোক্তারই সে। চাপানো হয় যে গুডসটা কিনে আনছে তার উপর, কিন্তু পেমেন্ট সে প্রথমে করে দেয়, সে আবার অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। তাহলে এইগুলো হচ্ছে কি বলতো? ইনডিরেক্ট ট্যাক্স। তারপরে এক্সাইজ অন লিকুয়ার, তোমার যে কোনো মাদক দ্রব্য, লিকুয়ার মানে হচ্ছে মদ, যেগুলো ফরেন লিকুয়ার বলে, এইগুলো এর উপরে একটা সরকার কিন্তু ট্যাক্স নেয়। তা তোমরা তো বিভিন্ন সংবাদ মাধ্যমে এখন পড়ছো, ওর উপরেই কোনো একটা রাজ্য চলছে, দেশ চলছে, তারা ওর উপর ট্যাক্স চাপিয়ে সেখান থেকে একটা বিশাল ইনকাম করে। ওখানে এক একটা বোতলের যে দাম, বোতলের 50% 60% ট্যাক্স থাকে। মানে যদি 1200 টাকার দাম হয়, সেটা 600 টাকা ট্যাক্স থাকে। আর 600 টাকা হচ্ছে কোম্পানির ওটা প্রোডাকশন কস্ট, মানে প্রফিট সহ কোম্পানির দাম 600, তাতে ট্যাক্স চাপানো থাকে 600 টাকা, এরকম হয়ে 1200 টাকা হয়ে থাকে। তা ওই এক্সাইজ ডিউটিটা, ওটাও কিন্তু সরকার চাপাচ্ছে কার উপর? এটা কিন্তু এখনো কার হাতে আছে জানো? রাজ্য সরকারের হাতে। রাজ্য সরকার কিন্তু এটা এখনো হাতে নিয়ে রেখেছে, এটাকে গুডস অ্যান্ড সার্ভিসের মধ্যে এখনো পর্যন্ত ইনক্লুড করতে দেয়নি। বিভিন্ন রাজ্য সরকার তারা কিন্তু আপত্তি করেছে যে ওটা আমাদের হাতে থাকবে, ওটার উপর আমরা ট্যাক্স কাটবো। তাই এক্সাইজ ডিউটিটা যেটা আছে সেটাও কিন্তু রাজ্য সরকারের হাতে, সেটাও নেয়। রাজ্য সরকার চাপায় কার হাতে? কাকে? কোম্পানিকে। কোম্পানি চাপায় কাকে? হোলসেলারকে বা ডিস্ট্রিবিউটারকে। ডিস্ট্রিবিউটার চাপায় কাকে? রিটেলারকে। রিটেলার চাপিয়ে দেয় কাকে? কাস্টমারকে। সেই জন্য এটা ইনডিরেক্ট ট্যাক্স। ঠিক আছে? এরপরে স্ট্যাম্প ডিউটি। স্ট্যাম্প ডিউটি দেখবে, তুমি একটা জমি টমি কিনতে গেলে তোমাকে একটা কি করতে হয়? ওই জমির একটা স্ট্যাম্প ব্যবহার করতে হয়, সেই স্ট্যাম্প পেপারের উপর একটা এগ্রিমেন্ট করতে হয়। তবে সরকার সেখানে কিন্তু তোমার হয়ে কি করে, মানে গ্যারেন্টার থাকে যে হ্যাঁ এই জমি এই লোকটিকে বিক্রি করেছে, তার সাক্ষী হচ্ছি আমরা, সরকার। তা সেখানে সেই স্ট্যাম্প ডিউটি যে লাগাতে হয়, সেই স্ট্যাম্প ডিউটিটাও এটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। এখানে হচ্ছে ওই একটা অথরিটি থাকে, ল্যান্ড অফিস যে থাকে দেখবে, ল্যান্ড রেভিনিউ অফিস, সেই ল্যান্ড রেভিনিউ অফিস কালেকশন করে এটা কিন্তু গভর্নমেন্টকে শিফট করে দেয় টাকাটা। ঠিক আছে? তাহলে এটাও হচ্ছে একটা ইনডিরেক্ট ট্যাক্স। ভেহিক্যাল ট্যাক্স, তুমি যদি একটা গাড়ি কিনতে যাও, সেই ভেহিক্যালসের উপরেও দেখা যাবে আমাদের
ট্যাক্স লাগে, তারপর গাড়ির লাইসেন্স করতে গেলে সেখানে ট্যাক্স লাগে, এগুলো সমস্ত ইনডিরেক্ট ট্যাক্স। এগুলো ওই এজেন্টের থ্রু দিয়ে সরকারের কাছে যায়, ঠিক আছে, ডিস্ট্রিবিউটারের থ্রু দিয়ে সরকারের কাছে যায়। তারপর এন্ট্রি ট্যাক্স, তুমি যদি কোনো একটা কন্ট্রাক্ট করেছো, দুজনের মধ্যে একটা কন্ট্রাক্ট হয়েছে, একটা স্ট্যাম্প পেপারের উপর কন্ট্যাক্ট করেছো, কিন্তু তাকে কি করতে হয়, সরকারের কাছে রেজিস্টার করতে হয়, এন্ট্রি করতে হয়। এন্ট্রি করলে কিন্তু ওই কন্ট্রাক্টে সরকার কিন্তু গ্যারেন্টার থাকলো, ওই এন্ট্রি করতে গেলে সরকারকে যে ফিসটা দিতে হয় ওটা হচ্ছে এন্ট্রি ট্যাক্স, এটাকেও ইনডিরেক্ট ট্যাক্স বলা হয়। নেক্সট হচ্ছে এন্টারটেনমেন্ট ট্যাক্স। এন্টারটেনমেন্ট ট্যাক্স হচ্ছে আমোদ প্রমোদের ট্যাক্স। তুমি দেখবে, তুমি হলে যদি একটা সিনেমা দেখতে যাও, সিনেমা হলে যখন টিকিট কাটবে, টিকিটের মধ্যে তুমি দেখতে পাবে যে ছোট 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 টিকিট লাগানো আছে, যেগুলো পোস্ট অফিসে যে স্ট্যাম্প, পোস্টাল স্ট্যাম্প পাওয়া যায়, সেই স্ট্যাম্প লাগানো আছে। তুমি স্ট্যাম্পটার হিসাব করবে, যদি 100 টাকার একটা টিকিট হয়, 100 টাকার টিকিটের মধ্যে তুমি দেখবে ওখানে স্ট্যাম্প ইউজ করা আছে 50 টাকা। তার মানে ওই টিকিটটার উপর তুমি 50 টাকা ট্যাক্স দিয়েছো সরকারকে। কিসের জন্য দিয়েছো? সিনেমাটা দেখার জন্য। সিনেমাটা কি? এন্টারটেনমেন্ট। তাহলে এই সমস্তগুলোকে বলা হয় এন্টারটেনমেন্ট ট্যাক্স। হ্যাঁ, তাহলে এটাও হচ্ছে কিন্তু তুমি প্রদান করছো কাকে? সিনেমা হলের মালিককে। সিনেমা হলের মালিক কাকে দিয়ে দিচ্ছে? ওটা আবার গভর্নমেন্টকে, কারণ সে ওই স্ট্যাম্পগুলো কিনছে কোথা থেকে? সরকারের কাছ থেকে। সরকারের কাছ থেকে স্ট্যাম্পগুলো কিনে নিয়ে এসে তবে ওখানে ছাঁটছে। হ্যাঁ, তাহলে সেই আমোদ প্রমোদের ট্যাক্স হচ্ছে একটা ইনডিরেক্ট ট্যাক্স। তাহলে এই হলো ট্যাক্সের গোটা স্ট্রাকচার। এইবার আমাদের আলোচনা প্রসঙ্গে আমাদের যে সিলেবাসে যেগুলো করতে হবে, সেগুলো হচ্ছে, তোমাদের যদি হায়ার সেকেন্ডারি সিলেবাস হয়, তাহলে হায়ার সেকেন্ডারি সিলেবাস হলে সেখানে ইনকাম ট্যাক্স করতে হবে। ইনকাম ট্যাক্সের উপর তোমাদের ফুল ধারণা রাখতে হবে। হ্যাঁ, আর প্রফেশনাল ট্যাক্স ওই ইনকাম ট্যাক্সের সঙ্গেই এসে যাবে, ওটাও শিখে যাবে। আর এগ্রিকালচার ট্যাক্সের উপর এগ্রিকালচার ট্যাক্সও তোমাদের পড়তে হবে। সেখানে কোনগুলো ট্যাক্স ফ্রি, কার উপর পার্টলি ট্যাক্স আছে, কার উপর ফুললি ট্যাক্স আছে, সেগুলোও জানতে হবে। হ্যাঁ, এগ্রিকালচার ট্যাক্সও পড়তে হবে। কর্পোরেট ট্যাক্সটা তোমাদের এখন করতে হবে না, ঠিক আছে। আর ইনডিরেক্ট ট্যাক্সে তোমাদের এই জিএসটি তো করতেই হবে। আগে ভ্যালু অ্যাডেড ট্যাক্স করতে হতো, কাস্টম ডিউটি করতে হবে। আর এইগুলো তোমাদের এখন করতে হবে না। এবার এইচএস সিলেবাস হলে সিলেবাসটা অনেক কম, ইনকাম ট্যাক্স করতে হয়, জিএসটির পার্ট। এই বছর আমাদের এই যে ইয়ারটা আসছে, এই বছর থেকে জিএসটিটা হয়তো সিলেবাসে ইনক্লুড হবে, নিউ সিলেবাসে। নইলে এইচএসে জিএসটি ছিল না, তোমাদের শুধুমাত্র ইনকাম ট্যাক্স করলেই হতো। হ্যাঁ, কিন্তু গ্র্যাজুয়েশনের সিলেবাসে দেখবে তুমি ইনকাম ট্যাক্স পাবে, প্রফেশনাল ট্যাক্স পাবে, এগ্রিকালচার ট্যাক্স পাবে, জিএসটি পাবে, কাস্টম ডিউটি পাবে। আর এগুলো থাকে না, ঠিক আছে। তোমাদের এইগুলো শিখতে হবে। এবার আমি পরপর আলোচনা করব। এবার ইনকাম ট্যাক্সে আমরা আসব। দেখো ইনকাম ট্যাক্স কি, তার আগে আমি আরো এই ট্যাক্সের উপর, ট্যাক্স ক্যালকুলেশন করার আগে তোমাদের আরো কিছু কিছু ছোট ছোট সংজ্ঞা কিন্তু আগে জানতে হবে। সেইগুলো আগে আলোচনা করে দিই, তারপরে তোমাদের কিন্তু অঙ্কে আসবো। যে পরপর চ্যাপ্টারগুলো আছে ইনকাম ট্যাক্সের, পরপর চ্যাপ্টারগুলো করাবো। আজকে কিছু ইম্পর্টেন্ট সমস্ত শর্ট নোট আছে, যেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে ট্যাক্স করার আগে। না জানলে কিন্তু ট্যাক্স করতে পারবে না। তাহলে সেইগুলো আলোচনা করি, চলো। দেখো এখানে 1 নম্বর যেটা নিয়ে আলোচনা করব, আমরা বললাম আমাদের যেগুলো ডিরেক্ট ট্যাক্স সেগুলো চাপানো হয় কোনো ব্যক্তির উপর। তাই প্রথমে জানবো আমরা ব্যক্তি কি। এই পার্সনের সংজ্ঞা দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্সে আন্ডার সেকশন 2/31-এ। 2/31-এ সেখানে আলোচনা করা হয়েছে পার্সন কি, পার্সনের ডেফিনেশন কি। এই পার্সনের মধ্যে যারা ইনক্লুড থাকে, এখানে কিন্তু পার্সন মানে একজন ব্যক্তি নয়। পার্সন একজন ব্যক্তি তো অবশ্যই পার্সন, একজন ব্যক্তি ইনকাম ট্যাক্সে পার্সনের মানে ডেফিনেশনে ইনক্লুড করা হয়েছে আরো একটু বেশি। শুধুমাত্র একজন ইন্ডিভিজুয়ালকেই পার্সন বলা হয় না। একজন ইন্ডিভিজুয়াল অবশ্যই পার্সন, ইন্ডিভিজুয়াল যারা তারা তো অবশ্যই পার্সনের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, তাকে শর্টে বলা হয় হাফ, এরাও কিন্তু পার্সনের মধ্যে পড়ে। যেগুলো যে দেখবে তুমি আম্বানি গ্রুপস মানে আম্বানি ফ্যামিলির যে গ্রুপ, তারপর বিড়লা গ্রুপ, আদানি গ্রুপ, এগুলো হচ্ছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। এই ফ্যামিলিগুলো যে ব্যবসার একটা বডি তৈরি করেছে সেগুলোকে বলা হয় এই হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বা হাফ, এরাও কিন্তু পার্সনের মধ্যে পড়ে। জয়েন্ট স্টক কোম্পানি, যে কোনো জয়েন্ট স্টক কোম্পানি যেগুলো দেখবে পাবলিক লিমিটেড হতে পারে অথবা প্রাইভেট লিমিটেড হতে পারে, সেই সমস্ত কোম্পানিগুলো সমস্ত পড়ছে কিন্তু ব্যক্তির মধ্যে। তারপরে হচ্ছে ফার্ম মিনস যে কোনো পার্টনারশিপ ফার্ম যেগুলো আছে সেইগুলোও কিন্তু এই ব্যক্তির মধ্যে পড়ে।
তারপরে অ্যাসোসিয়েশন অফ পারসন, কোনো কিছু পার্সনের, কিছু ব্যক্তির একটা অ্যাসোসিয়েশন, একটা সংগঠন গড়ে তুলেছে, সেই সংগঠনটাকেও কি বলবো আমরা? ব্যক্তি। তারপরে বডি অফ ইন্ডিভিজুয়াল, যেটাকে শর্টে বলা হয় বিওআই, এই ইন্ডিভিজুয়ালদের একটা বডি, তাকেও বলা হয় কিন্তু আমাদের পার্সন। নেক্সট হচ্ছে লোকাল অথরিটি। লোকাল অথরিটি বলতে বুঝি আমরা লোকালভাবে, যে দেখবে কোনো একটা মিউনিসিপ্যালিটি গড়ে উঠেছে, কোনো একটা সমিতি গড়ে উঠেছে, যেটাকে সোসাইটি বলি। সোসাইটি, তারপর মিউনিসিপ্যালিটি, হ্যাঁ, গভর্নমেন্ট যে সমস্ত বিভিন্ন এইরকম লোকাল অথরিটি গড়ে তুলেছে, লাইক গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ, পঞ্চায়েত সমিতি, হ্যাঁ, এইগুলোকেও বলবো আমরা পার্সন। তাহলে এই লোকাল অথরিটিগুলো পার্সনের মধ্যে পড়বে। তারপরে হচ্ছে কোনো আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন। আর্টিফিশিয়াল মানে কৃত্রিমভাবে কোনো একটা পার্সন তৈরি করা হয়েছে, সেই জুডিশিয়াল পার্সনকেও আমরা বলবো ব্যক্তি। তারাও কিন্তু এই সরকারের চোখে, মানে ইনকাম ট্যাক্সের চোখে হচ্ছে একটা ব্যক্তি হিসেবে পরিচিত। তাহলে 1 নম্বর ডেফিনেশন হচ্ছে পার্সন। পার্সনের এবার সেকশন 2-31 এই সমস্তরা পড়ে, এদেরকে সবাইকে একসঙ্গেই বলা হয় ব্যক্তি। ঠিক আছে, চলো নেক্সট। নাম্বার 2 দেখো অ্যাসেসি। অ্যাসেসির ডেফিনেশন দেওয়া আছে সেকশন 2/7, 2-7 সেকশনে ধারায়, সেখানে বলা হয়েছে অ্যাসেসি মানে কে? অ্যাসেসি মানে আমরা বলবো যে ব্যক্তি, মানে আমরা পার্সনের তো সংজ্ঞা দিলাম, সেই পার্সন, যে পার্সন যার উপর আমরা কর আরোপ করি, ধরো আমরা গভর্নমেন্ট, আমরা যার উপর কর আরোপ করি তাকেই বলবো আমরা অ্যাসেসি। তাহলে অ্যাসেসি হচ্ছে যে ট্যাক্স দেয়, যে ট্যাক্স দেয়, সে যে কোনো ব্যক্তি হতে পারে, ব্যক্তির সংজ্ঞার মধ্যে যারা পড়েছে তাদের মধ্যে যারা আছে, তারা যারা ট্যাক্স দেয় তাদেরকেই বলা হয় অ্যাসেসি। তাহলে অ্যাসেসি হচ্ছে যার উপর কর আরোপ করা হয়, যার থেকে ট্যাক্স নেওয়া হয়, সেই হচ্ছে অ্যাসেসি। তুমি যদি ট্যাক্স দাও তাহলে তুমিও অ্যাসেসি, ঠিক আছে? যে ট্যাক্স দেবে, আমি যদি ট্যাক্স দিই আমিও অ্যাসেসি। তাহলে অ্যাসেসি হচ্ছে যে ট্যাক্স প্রদান করে, সেই হচ্ছে অ্যাসেসি। এখানে কিন্তু ডিরেক্ট ট্যাক্স যে প্রদান করে সে হচ্ছে অ্যাসেসি, ঠিক আছে? ইনডিরেক্ট ট্যাক্স না। তাহলে ডিরেক্ট ট্যাক্স যে প্রদান করে সেই হচ্ছে অ্যাসেসি। তার মধ্যে আমরা যে পার্সনের সংজ্ঞা দিলাম, সেই পার্সনের মধ্যে যে কোনো পার্সনই হতে পারে, ঠিক আছে? তাদেরই বলা হবে অ্যাসেসি। নেক্সট, অ্যাসেসমেন্ট ইয়ার। এটা হচ্ছে একটা ভাইটাল জিনিস। দেখবে ইনকাম ট্যাক্সের কিন্তু ইয়ার স্টার্ট হয় 1 এপ্রিল থেকে, প্রতি বছরেই 1 এপ্রিল থেকে বৎসর শুরু হয়, আর বৎসর শেষ হয় 31 মার্চে। তাহলে ইনকাম ট্যাক্সের আমাদের বৎসর শুরু হয় 1 এপ্রিল থেকে আর শেষ হয় 31 মার্চে। এবার আমরা যেই বৎসরে বসে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করি সেটাকে বলা হয় অ্যাসেসমেন্ট ইয়ার। এই ধরো আমাদের আজকে যদি এপ্রিল মাস হয়, আজকে এপ্রিল মাস হলে এপ্রিল থেকে একটা বৎসর চালু হয়েছে, যে বৎসরটা হচ্ছে আমাদের 24-25 ইয়ার। 24 এপ্রিলের 1 তারিখে স্টার্ট হয়েছে, শেষ হবে 25 31 মার্চ। তাহলে এই ইয়ারটাকে বলা হবে অ্যাসেসমেন্ট ইয়ার। দেখো এই ইয়ারে বসে আমরা কি এই ইয়ারের ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবো? এই ইয়ারের ইনকাম জানবো কি করে? এখনো তো বছর শেষ হয়নি, হ্যাঁ? তাহলে এই ইয়ারে বসে আমরা ট্যাক্স হয়তো ক্যালকুলেশন করছি কিন্তু আগের ইয়ারের, তাই না? তাহলে যে ইয়ারে বসে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করছি সেই ইয়ারটাকে বলা হয় অ্যাসেসমেন্ট ইয়ার। এইবারে যে ইয়ারটা পড়লো সেটাকে আমরা কি বলবো? 24-25। এটাকে অ্যাসেসমেন্ট ইয়ার এরকম এওয়াই দেওয়া হয় 2024-25। এই ইয়ারটা চালু হয়েছে, স্টার্ট হয়েছে, তাহলে এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। হ্যাঁ, সেই সংজ্ঞাটা আমাদের দেওয়া আছে কোথায়? আন্ডার সেকশন 2-9। সেকশনগুলো কিন্তু দেবে এখানে, সেকশন যত দেবে ডেফিনেশনে যতটা মার্কস থাকবে, যদি এই ডেফিনেশনে 2 মার্কস থাকে পুরো 2 মার্কসই দিয়ে দেবে, সেখানে নাম্বার কাটবে না। আর এখানে সেকশন না দিলে কিন্তু নাম্বার কাটার চান্স থাকবে, ঠিক আছে? নেক্সট, প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার হচ্ছে সেই ইয়ারটা যে ইয়ারের আমরা ট্যাক্স ক্যালকুলেশন করছি, অর্থাৎ আমরা 2024-25 যদি আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার হয়, আমরা যে ইয়ারের ট্যাক্স ক্যালকুলেশন করছি মানে কোন ইয়ারের? তার আগের ইয়ারের। তাহলে যে ইয়ারের আমরা ট্যাক্স ক্যালকুলেশন করছি সেই ইয়ারটাকে বলা হয় প্রিভিয়াস ইয়ার। তাহলে এখানে প্রিভিয়াস ইয়ার কত? প্রিভিয়াস ইয়ার হচ্ছে 2023-24, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? তাহলে প্রিভিয়াস ইয়ারে ট্যাক্স ক্যালকুলেশন করছি। প্রিভিয়াস ইয়ারটা তাহলে স্টার্ট হয়েছে 2023 এপ্রিল থেকে আর শেষ হয়েছে কবে? 2024 মার্চে। আমরা আজকে এপ্রিলে দাঁড়িয়ে আছি, তাহলে এপ্রিলে দাঁড়িয়ে আছি মানে এই ইয়ারটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে সারা বছরের কত ইনকাম সেটা আমরা অনায়াসেই
ক্যালকুলেশন করতে পারবো। সেই জন্যই আমাদের কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ারে বসে আমরা ক্যালকুলেশন করি কোন ইয়ারের, প্রিভিয়াস ইয়ারের। এবার মাঝে মাঝে প্রিভিয়াস ইয়ার কিন্তু পার্ট অফ ইয়ার হয়। ধরো যে লোকটি শুধু ব্যবসা করে আর কিছু করে না, এবার দেখা গেল সে ব্যবসার ট্রেড লাইসেন্সটা পেয়েছে গত বছরে বা এই 23-এর জুলাই মাসে। তাহলে 23-এর জুলাই মাস হলে তার যখন ক্যালকুলেশন হবে পার্ট অফ দ্য ইয়ারের ক্যালকুলেশন হবে তো। আবার যে ব্যক্তি এটা বিদেশে থাকতো, বিদেশ থেকে ভারতে এসেছে, ভারতে এসে দেখা গেল ভারতে সে নাগরিক হয়ে গেছে, মানে ভারতে সে রেসিডেন্স হয়ে গেছে, সে তাহলে ভারত সরকারকে ট্যাক্স দেবে। কিন্তু তাহার দেখা যাবে পার্ট অফ দ্য ইয়ার ক্যালকুলেশন হবে, তখন কিন্তু প্রিভিয়াস ইয়ার কিন্তু পার্ট অফ দ্য ইয়ার হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা যখন স্টার্ট করলো কোনো একটা কর্পোরেট বডি, সে তো ইন্ডিভিজুয়ালটা জন্মগ্রহণ করছে হয়তো জুলাইয়ে, হয়তো একটা জয়েন্ট স্টক কোম্পানি, তুমি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছো, তা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই যখন করেছো রেজিস্ট্রেশন পেলে হয়তো জুলাই মাসে, তুমি তো এপ্রিল মাসে জন্মগ্রহণ করোনি, মানে কোম্পানিটা জন্মগ্রহণ করেনি। তাহলে কোম্পানিটা যখন এপ্রিল মাসে জন্মগ্রহণ করেনি, সে এপ্রিল থেকে ক্যালকুলেশন করবে কি করে, সে তাহলে জুলাইয়ের পর থেকে করবে। তাহলে সেই ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কিন্তু সারা বছর যে হতে হবে এমন না, পার্ট অফ দ্য ইয়ারও হতে পারে। তাহলে পার্ট অফ দ্য ইয়ার ওই সমস্ত ক্ষেত্রে হবে, ঠিক আছে। নেক্সট, এর পরের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে ইনকাম। আমরা যার উপর ট্যাক্সটা ক্যালকুলেশন করি সেটা সেকশন হচ্ছে, যেখানে ডেফিনেশন দেওয়া হয়েছে 2-24। এবার একজন ইন্ডিভিজুয়াল তার ক্ষেত্রে বা একজন পার্সন তার ক্ষেত্রে ইনকামের বিভিন্ন দিকগুলো কি কি হতে পারে। হ্যাঁ, তার ক্ষেত্রে ইনকামের যে দিকগুলো হয় সেগুলো হচ্ছে তারা প্রফিট পেতে পারে ফ্রম বিজনেস অর প্রফেশন, যে বিজনেসে আছে বা প্রফেশনে আছে সেখান থেকে একটা প্রফিট পেতে পারে। ডিভিডেন্ড ফ্রম কোম্পানির যদি কোনো একটা শেয়ার টেয়ার কিনে রাখে সেইখান থেকে তারা বছরের শেষে যে লভ্যাংশ পায় সেটাও তার ইনকামের মধ্যে পড়ে। তারপরে ডোনেশন রিসিভ অ্যাজ অ্যান এজেন্ট হবে, অ্যাজ অ্যান এজেন্ট। তাহলে একটা এজেন্ট হিসাবে যে ডোনেশনটা রিসিভ করছে সেটাও হচ্ছে তার ইনকাম হিসাবে ধরা হবে। যদি ডোনেশনটা ট্যাক্স ফ্রি না হয় তাহলে সেটাও তো ট্যাক্সেবল হয়ে যাবে। নেক্সট, পারকুইজিটিস অর প্রফিট ইন লিউ অফ স্যালারি। যারা দেখবে কর্মচারী যারা বেতন পায়, সে বেতনটা তো ইনকামই, তারপর বেতনের সঙ্গে তারা কিছু কিছু সুবিধা পায়, সেই সুবিধাগুলোও কিন্তু তার ইনকামের মধ্যে পড়ে। আবার প্রফিট ইন লিউ অফ স্যালারি, স্যালারির বেতনের পরিবর্তে কিছু যদি মুনাফা পায় তাহলে সেটাও কিন্তু তার ইনকামের মধ্যে পড়ে। নেক্সট, অ্যালাউন্স রিসিভ ফ্রম এমপ্লয়ার। যারা স্যালারি হোল্ডার তারা তো বিভিন্ন রকম অ্যালাউন্স পায়, তাহলে সেই অ্যালাউন্সগুলোও কিন্তু তাদের ইনকামের মধ্যে পড়ে। নেক্সট, ক্যাপিটাল গেন। তুমি কোনো মূলধন জাতীয় সম্পত্তি, তুমি কোনো সম্পত্তি বেচাকেনা করে সেখান থেকে যদি লাভ করো তাহলে সেই লাভটাও কিন্তু তোমাদের ইনকামের মধ্যে পড়বে। আর ইনকাম ফ্রম লটারি, হর্স রেস অথবা ক্রসওয়ার্ড পাজেল, যে সমস্ত ওই লটারি ফটারি আছে, রেস আছে, সেখান থেকে যদি তুমি কোনো ইনকাম করো সেগুলো ইনকামের মধ্যে পড়বে। তাহলে ইনকামের সংজ্ঞায় আমাদের এই সমস্তগুলো ইনকাম আমরা ইনকামের মধ্যে ধরবো, ঠিক আছে। কিন্তু এইটাকে তোমরা গুলিয়ে ফেলবে না, এরপরে একটা আমাদের ডেফিনেশন আছে যেটা হচ্ছে হেডস অফ ইনকাম। আমাদের ইনকামের হেডস কি কি, সেই ইনকামের হেডস কিন্তু আলাদা, আর এটা হচ্ছে ইনকামটা আলাদা। ইনকামের হেডস কিন্তু আমরা 5টা ট্যাক্সেবল হেডস আমরা ক্যালকুলেট করব। 5টা ট্যাক্সেবল হেডস হচ্ছে, একটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, 2 নম্বর হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, 3 নম্বর হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, 4 নম্বর হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, 5 নম্বর হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। এই 5 রকমের মধ্যে আমরা সমস্ত ট্যাক্সেবল ইনকামগুলোকে নিয়ে আসবো। যারা 4টে হেডসের মধ্যে পড়বে না তাদের লাস্ট হেডসে পাঠাবো কোথায়, ইনকাম ফ্রম আদার সোর্সে। এই 5টা হেডস। আর একটা 6 নম্বর হেডস হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচার, যেটা হচ্ছে ট্যাক্স ফ্রি। হ্যাঁ, কিন্তু সেটাও আলোচনা করা হবে, এই এগ্রিকালচারের ইনকাম কোনগুলো এগ্রিকালচারের পার্টলি ট্যাক্সেবল, কোনগুলো পার্টলি নয়, সেগুলো আলোচনা করা হবে। সেই হেডস কিন্তু আলাদা। আর এটা হচ্ছে ইনকামের সংজ্ঞায় কিন্তু আমাদের এই ইনকামগুলো দেওয়া হয়েছে। সংজ্ঞায় কিন্তু ইনকাম ট্যাক্সের সেকশন অনুযায়ী যখন সংজ্ঞা দেওয়া হচ্ছে তখন কিন্তু এর মধ্যে তুমি নিজে থেকে কিছু ইনক্লুডও করতে পারবে না, এর থেকে কিছু বাদও দিতে পারবে না। পুরো সেকশন অনুযায়ী আলোচনা করতে হবে, এই সেকশনের বাইরে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। এতে পরিবর্তন করা যায় না, ঠিক আছে। তাহলে এইগুলো হলো ডেফিনেশন। এই ডেফিনেশন ছাড়া আর একটা বলছি, যেটা করব চলো সেটা আলোচনা করছি। দেখো এখানে হেডস অফ ইনকাম, হেডস অফ ইনকাম মানে ট্যাক্সেবল ইনকাম। হ্যাঁ, এখানে ট্যাক্সেবল ইনকামগুলোর হেডসই এখানে লিখবো। হ্যাঁ, এখানে ট্যাক্সেবল হেডস আছে আমাদের 5টা। 1 নম্বর হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি,
যেটা হচ্ছে সেকশন আছে 15 থেকে 17, 15 to 17, এই সেকশনের মধ্যে স্যালারির সমস্ত কিছু আলোচনা করা হবে। ঠিক আছে, যারা ধরো চাকরি করে তারা সেখানে মালিকের কাছ থেকে, মালিক মিন্স কি, এমপ্লয়ারের কাছ থেকে যে বেতনটা পায় সেই বেতনটা যদি ট্যাক্সেবল পোর্শনে চলে যায় তাহলে সেখানে তাদের সেই ইনকামের উপর ট্যাক্স দিতে হয় সরকারকে। সেটাই ফেলা হয় কোথায়, ইনকাম ফ্রম স্যালারির মধ্যে। সেটা সেকশন আলোচনা করা হয়েছে 15 থেকে 17-র মধ্যে। নেক্সট হেডস হচ্ছে ইনকাম ফ্রম হাউস ওয়ার্ডি। হাউস ওয়ার্ডি থেকে কেউ যদি ইনকাম করে, অনেকে দেখবে বাড়ি বানিয়ে বাড়িগুলো কি করে ভাড়া দিয়ে দেয়, সেই ভাড়া থেকে একটা ইনকাম হয়, সেই ইনকামগুলো যে হেডসে ফেলা হয় সেটার নাম হচ্ছে ইনকাম ফ্রম হাউস ওয়ার্ডি। সেটা সেকশন হচ্ছে 22 থেকে 27, সেখানে আলোচনা করা হবে। নেক্সট হচ্ছে প্রফিট অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন। ব্যবসা অথবা পেশা থেকে যে সমস্ত আয়, সেই কেউ যদি ব্যবসা করে, হ্যাঁ, বা কোনো পেশায় যুক্ত থাকে, কোনো ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, উকিল হতে পারে, তারা যে প্রফেশনের মধ্যে আছে সেখান থেকে যে ইনকাম করছে, আর কেউ যদি ব্যবসায় থাকে ব্যবসা থেকে যে লাভ করছে, সেইটা হচ্ছে এই হেডসে ফেলা হয়। তাহলে এখানে ক্যালকুলেশন কিন্তু দুরকম হয়, একটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে আলাদা রকম ক্যালকুলেশন হবে, আর প্রফেশনের ক্ষেত্রে আলাদা রকম ক্যালকুলেশন হবে। সেটাই সেকশন 28 to 44 এই সেকশনের মধ্যে আলোচনা করা হয়েছে। নেক্সট হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। ক্যাপিটাল গেন হচ্ছে কোনো, যদি তুমি সম্পত্তি কিনে রাখো, সেই সমস্ত সম্পত্তিগুলো যদি বিক্রি করো পরবর্তী সময়, এই বিক্রি করলে সেখান থেকে যে লাভটা হয় সেই লাভটা হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেনে ফেলা হয়। অনেকে কি করে দেখবে, মার্কেট থেকে শেয়ার পারচেস করে, বিভিন্ন কোম্পানির শেয়ার পারচেস করে, আবার শেয়ারের দাম উঠলে সেগুলো বিক্রি করে দেয়, সেখান থেকে যে লাভ হচ্ছে সেটাই ফেলা হয় ইনকাম ফ্রম ক্যাপিটাল গেনে। তার সেকশন হচ্ছে 45 থেকে 55-র মধ্যে, 45 to 55। নেক্সট হচ্ছে এই চারটে হেডসে যে সমস্ত ইনকামগুলো ফেলা হচ্ছে না, আর বাকি সমস্ত ইনকামগুলোকে আমরা যে হেডসে ফেলি সেই হেডসের নাম হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। তাহলে এই চারটে হেডসে যে ইনকামগুলো পড়লো না, সেই ইনকামগুলোকে যে হেডসে নিয়ে যাই সেই হেডসটার নাম হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। তার সেকশন হচ্ছে 56 to 59। এইবারে এই 5টা হেডসেট থেকে আমরা ইনকামগুলোকে এক জায়গায় জড়ো করে একজনের টোটাল ইনকাম বের করি। তাই টোটাল ইনকাম বের করে সেই ইনকামটা যদি আমাদের এই কামিং ইয়ারে যেটা আছে, আমাদের যে আমরা অ্যাসেসমেন্ট ইয়ারে ক্যালকুলেশন করব, সেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় আছে। তাহলে 5 লক্ষ টাকা মানে কিন্তু এই 5টা হেডসের ইনকাম, পুরো ইনকামটাকে যোগ করে দেখা হবে 5 লক্ষ টাকা পার হয়েছে কি। যদি পার হয় তাকে ট্যাক্স দিতে হবে, আর যদি না পার হয় তাকে ট্যাক্স দিতে হবে না। ট্যাক্সের ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা একটু অন্যরকম, সেটা একটা অন্য ক্লাসে আমি বুঝিয়ে দেবো। এবার ইনকাম, যেহেতু আমরা 5টা হেডসের ইনকামকে একসঙ্গে যোগ করে একবারই ট্যাক্স দিই, সেই জন্য ইনকাম ট্যাক্সকে কিন্তু বলা হয় ইনকাম ট্যাক্স ইজ এ সিঙ্গেল ট্যাক্স। ইনকাম ট্যাক্স হচ্ছে কিন্তু একটা সিঙ্গেল ট্যাক্স, এটা একমাত্র ট্যাক্স। এটা কিন্তু বারবার, একবার স্যালারির উপর থেকে ট্যাক্স নেওয়া হবে, একবার হাউস ওয়ার্ডি থেকে ট্যাক্স নেওয়া হবে, একবার প্রফিট ফ্রম বিজনেস আর প্রফেশন থেকে নেওয়া হবে, এরকম কিন্তু না। প্রত্যেকটা ইনকামকে একসঙ্গে জুড়ে নেওয়া হবে, জুড়ে নিয়ে ওখান থেকে যেগুলো ছাড় পাওয়া যায় সেগুলো ছাড়গুলো বাদ দেওয়া হবে, দিয়ে কারো ইনকাম যদি 5 লক্ষ পার হয়ে যায় তাহলে তাকে ট্যাক্স দিতে হবে। তাহলে সেখানে আমরা ক্যালকুলেশন করে যখন দেখাবো, আমরা 5টা হেডসকে একসঙ্গে জয়েন্ট করে আমরা দেখাবো, সেই জন্যই ইনকাম ট্যাক্সকে বলা হয় সিঙ্গেল ট্যাক্স। এটা কোশ্চেনটা মাঝে মাঝে আসে, হ্যাঁ, ইনকাম ট্যাক্স কেন সিঙ্গেল ট্যাক্স, হ্যাঁ, সেইটা আলোচনা ওইভাবে করবে তোমরা। এবার ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের যে স্ল্যাব আছে, এবার স্ল্যাবগুলো আলোচনা করবো। স্ল্যাব কিন্তু 5 লক্ষ থেকে শুরু না, স্ল্যাব কিন্তু 2.5 লক্ষ থেকে শুরু। এবার 5 লক্ষর নিচে ইনকাম হলে তোমরা একটা স্পেশাল সুবিধা পেয়ে যে ট্যাক্সটা ক্যালকুলেশন হবে সেটা পুরোটাই ছাড় পেয়ে যাবে, কিন্তু 5 লক্ষ পার হলে ওই সুবিধাটা আর পাবে না। ট্যাক্স কিন্তু ক্যালকুলেশন হবে 2.5 লক্ষের উপর থেকেই, 2,50,000-এর উপর থেকেই কিন্তু তোমার ট্যাক্স ক্যালকুলেশন হবে। কিন্তু 5 লক্ষের নিচে ইনকাম থাকলে ওই যে ট্যাক্সটা হবে পুরোটাই তুমি ছাড় পেয়ে যাবে, তার একটা সেকশন আছে, সেই সেকশনে ছাড় পেয়ে যাবে। কিন্তু যদি তোমার ইনকাম 5 লক্ষ পার হয়ে যায় তখন আর ওই ছাড়টা পাবে না। সেই জন্য আমি বললাম যে 5 লক্ষর উপরে হলে তারপর তোমাকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, আজকে এই আলোচনা করলাম সমস্ত ডেফিনেশনগুলোর উপর। হ্যাঁ, আজকে আমি কোনো অঙ্ক দেখালাম না। এর পরের চ্যাপ্টারে, মানে এর পরের ক্লাসে আমি স্টার্ট করব আমাদের রেসিডেন্ট কে সেটা জানতে হবে আগে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। হ্যাঁ, কে রেসিডেন্ট না, মানে ভারতের কে নাগরিক, তাদের উপরেই তো ট্যাক্স ক্যালকুলেশন করব। পরের ক্লাস থাকবে রেসিডেন্টসের উপর। ঠিক আছে, আজকের মতো ক্লাস এই পর্যন্তই রাখছি, আবার পরের ক্লাসে
রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নিয়ে আসছি, পরের ক্লাসে দেখা হবে। টাটা।